দিন রাতে ইর্তেজা আর মেহেরুবার মধ্যে ঘনিষ্ঠতার সম্পর্ক হয়ে গেল। নেশার ঘরে ইর্তেজা মেহেরুবাকে কাছে টেনে নিলেও অবচেতন স্বরে শেষবার নিজের পুরনো প্রেমিকার নাম জপেছিল। ভালোবাসার মানুষটার কাছে নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়া মেহেরুবার বুক ফেটে চৌচির হয়েছে। শুল ফুটেছে শরীরের রন্ধ্রে রন্ধ্রে। ঘনিষ্ঠ মুহূর্ত শেষে এলোমেলো হয়ে ঘুমিয়ে পড়া ইর্তেজা থেকে নিজেকে ছাড়িয়ে বিছানা ত্যাগ করে শাওয়ার নিতে নিতে চিৎকার করে কেঁদেছে মেয়েটা। ইর্তেজা দেওয়া শরীরে ক্ষত থেকে হৃদয়ের ক্ষত বেশি পুড়িয়েছে মেয়েটাকে। বিয়ের 1.5 বছরেও মানুষটার মনে কেন জায়গা করতে পারলো না সে? এ নিয়ে আহাজারি করলো বেশ। নিজের অবহেলিত চাপা রঙের কারণে কি এই অবহেলা? মনে পড়লো আজ থেকে 1.5 বছর আগের ঘটনা। সৈয়দ বাড়ির বড় ছেলের বিয়ে হওয়ার কথা ছিল দেশের নামকরা এক মডেলের সাথে। গুঞ্জনে শোনা যায় সৈয়দ ইর্তেজা ইয়ামিনের সাথে বাংলাদেশের মডেল নোরাইশা মাশরেকর সাথে দীর্ঘদিনের সম্পর্ক। তারা নাকি একসাথে লন্ডনে পড়াশোনা করেছে, সেখান থেকেই প্রেম, যার পূর্ণতা পেতে সেদিন বিবাহের কথা হয়েছিল প্রেমিক যুগলে। কিন্তু নোরাইশা বিয়েতে উপস্থিত হয়নি, পালিয়েছে ভেন্যু ছেড়ে। লাপাত্তা হয়ে দেশ ত্যাগ করেছে সৈয়দ বাড়ির মানুষের তখন লজ্জায় মাথা কাটা যাওয়ার অবস্থা। ইর্তেজা বসেছিল পাথর হয়ে। তখন সকলের সকল নিষেধ আদেশ উপেক্ষা করে ইর্তেজার মা মিসেস রুজিনা আফসানা গ্রাম থেকে আসার নিজের ভাইয়ের মেয়েকে বিয়ের কোণে সাজিয়েছে নিজের ছেলের জন্য। বিবাহ সম্পন্ন করেছিল তাদের এক প্রকার জোর করেই। ইর্তেজা মানেনি সে বিয়ে, কখনো মুখে কখনো উচ্চারণটুকু করেনি বিয়ে সম্পর্কে। মায়ের ওপর রাগ করে পরিবার থেকে দূরে গিয়ে নিজস্ব ফ্ল্যাটে থেকেছে। মেহেরুবার কথা কখনো মন কান এসেও আনেনি। কয়েকবার ডিভোর্সের কথা বলেছেও বাবার কাছে। সেও মেয়ের সাথে কখনোই লাইফ কাটাতে পারবে না। শহরের এলিট শ্রেণীর লোক হওয়ায় ইর্তেজা ইয়ামিনের অহংকারটা সবসময় নাকে টকাতেই থাকতো। সেই অহংকারী ছেলেটা গ্রামের নাম শুনলেই নাক সিটকাতো। গ্রামে যাওয়ার নাম উঠলেই সে বন্ধুদের সাথে ট্যুরের বাহানায় এড়িয়ে যেত। আর সে কিনা গ্রামের ওই মেয়ের সাথে সারা জীবন কাটাবে? ইম্পসিবল। বিট্রে হয়েছে তার সাথে, তাই বলে মরে যাচ্ছে না সে। ইর্তেজা কখনো মেহেরুবার খোঁজ নেয়নি, অত আগ্রহের সাথে দেখেওনি কখনো মেয়েটাকে। রাত পোহালে যখন জানবে মেয়েটার সাথে সে বেড শেয়ার করছে, তখন কি করবে সে? ঠিক কতটা রিয়েক্ট করবে? আজ ইর্তেজার 30তম জন্মদিন উপলক্ষে ইর্তেজার ফ্ল্যাটে ওর বন্ধুরা পার্টির ব্যবস্থা করেছিল। মেহেরুবা জানে তো না তা, সৈয়দ বাড়ির কেউই তেমন তা জানতো না। মিসেস রুজিনা মেহেরুবাকে দিয়ে একটু পাউডার কেক পাঠিয়েছিল ড্রাইভার দিয়ে। ছেলেকে কয়েকশো কল করেও পায়নি, ভেবেছে রাগ করেই বোধহয় তুলছে না। এদিকে ছেলে মদ গিলে মাতাল হয়েছিল। মেহেরুবা ফ্ল্যাটে এসে দরজা খোলাই পেয়েছে, পুরো ফ্ল্যাটে এলোমেলো পেয়েছে, কাউকে দেখেনি। চারিদিকে নেবু নেবু লাইটস রং বেরঙের। ড্রয়িং রুমের পাশের এক রুমের থেকে বমি করার ওয়াক ওয়াক শব্দ ভেসে আসতেই মেয়েটা সেই রুমে গিয়েছিল। দরদি মন তার সাহায্যের হাত বাড়িয়ে নিজেকে শেষ করেছে, পুড়িয়েছে অন্তর, দিয়েছে সর্বস্ব। এখন মুখ চেপে কাঁদছে, হৃদয় দহনে পুড়ছে। নিজেকে খুব ছোট মনে হচ্ছে তার। মন খুব করে বলছে সকালে উঠে লোকটা তাদের একসাথে দেখলে তাকে নির্ঘাত জোচর উপাধি দেবে, সুযোগ সন্ধানই পড়বে। কিন্তু সে তো তা নয়। সে তো আবেগে বিগলিত হয়ে পাপ করেও পাপী হয়ে গিয়েছে। এই পাপের ক্ষমা কই? শাস্তি কি? মেহেরুবা ওয়াশরুম থেকে বেরিয়ে নিজের পোশাকগুলো কুড়িয়ে নিয়ে গায়ে জড়িয়ে দিল একে একে অন্ধকারে। চোখ সওয়া অন্ধকারে নিজের গায়ে হাত দিয়ে অনুভব করলো জামার হাতাটা ছিঁড়ে। খুব সাহস দিয়ে ক্যাবিনেট থেকে ইর্তেজার একটা শার্ট জড়িয়ে নিল জামার উপরে। লজ্জা থাকলে সে আর কখনো এই লোকের সামনে আসবে না, এই ফ্ল্যাটেই পা মারাবে না। দেহে মনে ব্যথা নিয়েই রুম ত্যাগ করলো মেয়েটা। তারপর ফ্ল্যাট। এই অন্ধকার এক রাত দিনের কথা কেউ না জানুক। তার সর্বস্ব হারানোর বেদনায় শুধু সে নিজেই পড়ুক। সে কারো কাছে ছোট হতে চায় না, কারো সামনে জোচর উপাধি পেতে চায় না, সুযোগ সন্ধানী হতে চায় না। ইর্তেজার ঘুম ভাঙলো বেলা 10টায়। ভারী মাথাটুকু টেনে তুলে বিছানার হেডবোর্ডে ঠেস দিয়ে বসলো। নিজের অবস্থা বুঝে চোখ জোড়া তীক্ষ্ণ হলো। এলোমেলো বেড, ফ্লোরে ছড়ানো ছিটানো তার পোশাক আশাক,
কাঁধে কাঁধে সোজালো তীক্ষ্ণ জ্বলন সব মিলিয়ে মস্তিষ্ক বিগড়ে গেল যেন। বিছানার চাদরে ছোপ ছোপ স্টেইন। ফাক ফাক ফাক, হোয়াট আর ওয়াল দিস, হোয়াট দ্য। উঠে একটানে বিছানা থেকে চাদর টেনে ফ্লোরে ছুঁড়ে মারলো। কোমরে টাওয়াল জড়িয়ে ওয়াল মিররের সামনে দাঁড়াতে শরীরের চিহ্নগুলো নজরে এলো। জল শক্ত করলো, দাঁতে দাঁত চেপেই বলল, Who was that? Who? আমার কাছে কি সুযোগ নেওয়া? কলিজা চিরে হাতে দিয়ে দেবে ইর্তেজা। রাতের কোনো মুহূর্তই মনে করতে পারল না, কিন্তু অপরিচিত এক সুবাস নাকে ঠেকেছে খুব করে। বিমোহিত করছে যেন তাকে। এই সুবাসটুকু যেন সে ধরেও ধরতে পারছে না, পরিচিত আবার অজানা। এটা যার নিজের ওপর ঘেন্না হলো। এরকম সেলফলেস, কন্ট্রোললেস হয়। হাতের কাছে যা পেল তাই ওয়াল মিররে ছুঁড়ে ভেঙে টুকরো টুকরো হলো কাঁচ। লন্ডভন্ড হলো রুম। তার জানা মতে ফ্ল্যাটে কেউ ছিল না। তাহলে রুমে কে এসেছিল? ফ্রেন্ডদের সকলকে বিদায় দেওয়াটুকু তার মনে আছে। এরপর এরপর কি হলো? কে এলো? সে খুঁজে বের করবেই, আর করেই উচিত শিক্ষা দেবে। তার না হয় জ্ঞান ছিল না তাই বলে মেয়েটিও কি সরকারে ছিল না, নাকি ইচ্ছে করেই করেছে? একটা সিগারেট ধরিয়ে সোফায় পায়ের ওপর পা তুলে বসতেই একে একে সব মেলাতে চাইলো ইর্তেজা, কিন্তু কিছুই মেলাতে পারলো না। সব গরমিল। বেখেয়ালিতে চোখে বাড়ি খেলো একটা নুপুর। হাটের পাশে পড়া হাট মুড়ে তুলে নিল তা। মুখে বাঁকা হাসি ফুটতেই প্ল্যান সাজালো। তার বেড পার্টনার হতেও যোগ্যতা লাগে। কে এমন সুযোগ নিল তার বেহুশের? তাকে পেলে যে কি করবে সে? রাতে বাসায় ফিরেই মেহেরুবার গা কাঁপিয়ে জ্বর এসেছে। মিসেস রুজিনা সকালে মেয়েটার খবর নিতে গিয়ে দেখলেন জ্বরে জুবুথুবু হয়ে শুয়ে আছে মেয়েটা। কয়েকবার ডেকেও সাড়া না পেয়ে চিন্তিত তিনি। মাথায় পানি ঢালা শুরু করলেন। জ্ঞান ফিরতেই চিন্তিত স্বরে জানতে চাইলেন, কি হয়েছে রোবা? এত জ্বর, রাতে ডাকিসনি কেন ফুপিকে? দেখি ওঠ, খাবার আর ওষুধ আনছি আমি। না ফুপি, খাবার এনো না, কিচ্ছু খাবো না। প্যারাসিটামল থাকলে দাও, খেয়ে গ্রামে যাবো আজ। নিভু স্বরে জানালো মেয়েটা। শীতে শরীর কাঁপছে অনবরত। রোজিনা বেগম কপাল কুঁচকে চোখ রাঙালেন। অসন্তোষ প্রকাশ করেই বললেন, তোকেই জ্বর নিয়ে আমি যেতে দেব? আসলেই তো কাল। একই শহরে থেকেও ফুপির কাছে দুটো দিন থাকার সময় হয় না তোর। হোস্টেলে থেকে পড়িস, এখন আবার একদিনেই অসুস্থ শরীর নিয়ে চলে যেতে চাইছিস? আপন মনে হয় না আমায়? মার চিনিস? মার খাবি তুই? মেহেরুবা ফ্যাকাশে ঠোঁট নিয়ে হাসল। খড়তাপের মতো শুকিয়ে যাওয়া অষ্টপুট জিভ দ্বারা ভিজিয়েই বলল, জানোই তো মেডিকেলে ছুটি কত কম পাওয়া যায়, তার মধ্যে এখানে এসে থাকলে আবার বাড়িতে গিয়ে থাকা যায়। তোমার ভাইয়ের মন খারাপ হবে না? আমি ছাড়া কেই বা আছে? রোজিনা বেগম সব জানে, জানে সব, তবুও নাখুশি তার চেহারা থেকে হাঁটল না। মেয়েটার কাছে অনেক ঋণী তিনি। না চাইতেও এই এক অযাচিত ভোজা কাঁধে ঝুলিয়ে দিয়েছে মেয়েটার, যার কোনো সুরাহা এ 2 বছরে অন্তত করতে পারেনি সে। আর ভবিষ্যতেও পারবে কিনা সন্দেহ। সেদিনের কথা মনে পড়লেই ভেতরে অনুতাপে ঝলসে যায় তার অন্তর। মেয়েটার জন্য বড্ড মায়া হয়। কি ভুল সিদ্ধান্তই না নিল সে, যার শাস্তি হিসেবে সে এক বোঝা কাঁধে নিয়ে বয়ে বেড়াচ্ছে মেয়েটা। রাতে তোকে পাঠালাম যে ওর দেখা পেয়েছিলি? কথা হয়েছে তোদের? উদ্বিগ্ন স্বর রোজিনা বেগমের। ছেলে মেয়ে দুটোর যদি একসাথে কোনো গতি হয়ে যেত, ইস, কত ভালোই না হতো। মেহেরুবার রাতের কথা মনে পড়ল। খুব আড়ালে শক্ত এক ঢোক গিলে থামা চাপা দিতে চাইল ভেতরের তখন, কিন্তু ভেতরের জ্বালানি বাহিরে প্রতিফলিত হলো নিদারুণভাবে। শ্যামলী মুখশ্রী মুহূর্তেই উত্তপ্ত হলো। কান হলো গরম। নাজুক মেয়েটি অল্পতেই ঘাবড়ে গিয়েছে। দেহের শীত শীত ভাবটাও কেমন হুট করে নাই হয়ে গেল। কপালের বিন্দু বিন্দু ঘামটুকু হাতের তালুতে মুছে জানালো, আমি গিয়ে দেখেছি ফ্ল্যাটের দরজা বন্ধ ফুপি, আবার ফিরে চলে এসেছি তাই। ও, আনমনেই জবাব দিল রোজিনা বেগম। কত চেষ্টা করে তারপরেও লাভের লাভ কিছুই হয় না। সব তার কপাল। ছেলেটা এত অহংকারী আর তেদর। তার ঔরস জাত কিনা মাঝে মধ্যে সন্দেহ হয় তার বংশ গরিমায় পা মাটিতে ফেলে না। উঠে দাঁড়ালেন তিনি। খাবার আর ঔষধ নিয়ে আসছেন জানিয়ে রুম ত্যাগ করলো। রূপা দু হাতে উপরিভাগের চুলগুলো চেপে মাথা নিচু করে বসে রইল কিয়ৎক্ষণ।
বন্ধ চোখ জোড়ায় রাতের দৃশ্য মনে পড়তেই চোখের নোনা পানি জমতে শুরু করলো। চোখ খুলে ফেললো টেনে জোরপূর্বক। রাতের কিছু সে মনে করতে চায় না। এই রাতের কথা সে চিরতরে ভুলে থাকতে চায়, একদম চিরতরে। দুর্বল শরীরে উঠে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে নিল। এখানে থাকলেই দম বন্ধ লাগবে। এখান থেকে দূরে থাকতে চায় সে। ঠিক যতটা দূরে গেলে সে কিছু ভুলে শুধু নিজেকে নিয়ে ভালো থাকা যায়, ভেতরে চাপা কষ্টটুকু হাওয়ায় উড়িয়ে দেওয়া যায়। ফোন খুঁজে মীরাবকে জানালো সে আজ বাড়ি যাবে। জানাতে গিয়ে দেখলো মীরাবের অনেকগুলো মিসড কল উঠে রয়েছে। জিজ্ঞেস করলো ও যাবে কিনা। আশপাশ অপর পাশ থেকে ফিরতে জবাব না পেয়ে ফোন রেখে নিচে নেমে গেল। নাস্তার প্লেট রেডি করে উপরে ওঠার আগেই রুবা নিচে নেমে আসলো। ওকে দেখে রোজিনা বেগম আশ্চর্য হয়ে বকতে বকতে ডাইনিং টেবিলে নিয়ে বসালেন। কড়া শাসন করার ভঙ্গিতেই বলেন, এই জ্বর নিয়ে নিচে নেমেছিস কেন? আমি যাচ্ছিলাম না। জ্বর নেই ফুপি, এখন ভালো লাগছে। আমার ব্যাগে ওষুধ ছিল, ওখান থেকে খেয়ে নিয়েছি। আপাতত কোনো প্যারা নেই, রওনা দিতে হবে। বাস ধরবো তো। রোজিনা বেগম আশ্চর্য হয়ে বললেন, তোকে যেতে দিচ্ছে কে? এক চটকানো খাবি? মেহেরুবা আজ মিছিমিছি কোনো চটকানার ভয়ও পেল না। নাচুর বান্দা সে পেরিয়ে যাবে আধা ঘন্টার মধ্যে ব্যাস ধরতে। রোজিনা বেগম পরাস্ত্র সৈনিকের মতো হার মেনে অত্যন্ত নাস্তাটুকু করতে বললেন। জ্বরের মুখে খাবার বড্ডই বিষাদে। রুবা তবুও ফুপির মন রাখতে মুখে নিল খাবার। শেষ করতে পারলেই বেরিয়ে যাবে। এখানে দম বন্ধ লাগছে। পাশ থেকে রোজিনা বেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে শুরু করলো, বাসে যাবে কেন? আমাদের ড্রাইভারকেই না হয় বলবো দিয়ে আসতে। একে তো মেয়ে মানুষ, একা যাবি, আবার শরীরটাও ভালো না। মেয়ে মানুষ তাতে কি হইছে বৌমা? রোগ তো আহামরি নেই। পথে ঘাটে বিপদ আপদ বাঁধবে সেই চিন্তা বাদ দাও। ভাইজিকে গাড়ি করে বাড়িতে পাঠাতে চাইলে এমনি পাঠিয়ে দাও। এত বাহানার কি আছে এতে? বলতে বলতে ইর্তেজার দাদি রুবার পাশের চেয়ারেই বসালো। সাথে একটা কাজের মেয়ে মধ্যবয়সী, হাতে পানের বাটা। রুবার খাবার গালের চাপটাতেই স্থির রইল, শক্ত কাঠ হয়ে বসে রইল চেয়ারে। রোজিনা বেগম শাশুড়ির কথায় কষ্ট পেলেন। মেয়েটা এই বাড়িতে আসলেই রূপ নিয়ে খুঁজিয়ে কথা বলেন তিনি। সাথে বাকিরাও বয়স্ক মানুষ বিদায় কিছু বলাও যায় না। কিন্তু এভাবে আর কতদিন? এই দুনিয়া গায়ের রং নিয়ে বৈষম্য কবে দূর হবে? সাদা চামড়ায় কি সব? এভাবে বলেন কেন আম্মা? মেয়েটার শরীর ভালো না। কিভাবে কইলাম বৌমা? জবাব চাইতা আছো কোন মুখে? তোমার ভাইজির শরীর ভালা না, আর আমাদের যে মন ভালা না, ওইটা দেখো না। আমার কলিজার নাতি ডাইসকা কতদিন হইব বাড়িতে আসে না। এটা কার জন্যি? তোমার এই ভাইজির জন্যই তো। ওর কি দোষ আম্মা? ও থাক, আর কথা কইও না বৌমা, বিদায় করো এরে। আমার নাতির লাইগা একটা ফুটফুইটা সুন্দর মাইয়া নিয়ে আসমু বিয়া করাইয়া। তখন দেখো আমার নাতি সব ঠিক হইয়া যাইব। বেডা জাতের মন ভুলাই তো রূপ লাগে, বুঝলা? রুবা নিঃশব্দে উঠে গেল চেয়ার ছেড়ে। কান দুটো ঝলসে যাচ্ছে। বেরিয়ে যাবে বাড়ি থেকে এর আগেই আবারও কানে আসলো, দেখলা মাইয়াডার কি দেমাগ? দেখো জিগাইল না একটু, কেমন বেয়াদ্দপ। ঘরে মা নাই তো শিক্ষা পাইব কোন থেকে? মানুষ হয় নাই গো, মাইয়াডা মানুষ হয় নাই। মতিয়ারা ভানুর আফসোস বাণী কানে ঠেকলো রুবার। রুবা তখনও কিচ্ছু বলল না, শুধু তাকিয়ে রইল নিষ্প্রভ চোখে। এই মানুষগুলো এমন কেন? এদের এত অহংকার। মানুষকে তাচ্ছিল্য করতেও এদের পারে না। কবরের ভয় নেই এদের। সামনের মানুষটা কতটা কষ্ট পেল তাদের কথায় একবারও ভাবতে মন চায় না। অন্তর্পুরে মুখে আবার মিষ্টি কথা আশা করে কিভাবে? আকাশের রংধনুতেও এত রং দেখা যায় না। এদের এক মুখে যত রঙের কথা শোনা যায়। রোজিনা বেগম শাশুড়িকে কিছুই বলতে পারলেন না। শাশুড়ির হাজার দোষেও তাকে কখনোই কিচ্ছু বলা যায় না।
আর ছেলের বউ হলে তার বাপের বাড়ি নিয়ে তারও আগেই বলা যায় না। এ দ্বারা চিরজীবন ব্যাপী অব্যাহত থাকছে তা, আর তা থাকবেও। তাই তিনি রুবার কাছে গিয়ে ওকেই সান্ত্বনার বাণী শোনাতে গেল। বয়স্ক মানুষ ভেবে বাদ দিতে বলল। রুবা ফ্যাকাশে চোখ মুখ নিয়ে ঠোঁট পাকিয়ে তাচ্ছিল্য হাসল। এই দুনিয়ায় ওপর সমাজ ওপর শেষে নিজের ওপর ঠোঁট নাড়িয়ে কিছু বলবে তার আগেই এক শক্তপোক্ত হাতের হ্যাচকা টানে মেয়েটার পুরো দেহ ঘুরে পেছন ফিরল। সাথে সাথেই শক্ত খসখসে হাতে সপাটে এক চড় পড়ল জ্বর তপ্ত গালে। সঙ্গে সঙ্গে গা দুলিয়ে পড়ে যেতে নিল মেয়েটা। জাপটে ধরল লজিনা বেগম। অবাক বিস্ময়ে অস্ফুট স্বরে আওড়ালো, একটি চা। রুবাকে টানতে টানতে দোতলার একটি রুমে নিয়ে গিয়ে আছড়ে ফেলল ইর্তেজা। মেয়েটার দুর্বল দেহখানা ফ্লোরে গিয়ে ঠেকলো অতিমাত্রার ধাক্কার জোরে। আতঙ্কিত রোজিনা বেগম দিশেহারা হয়ে পিছু ছুটে আসতেই মুখের উপর সপাটে দরজা লাগিয়ে দিল ইর্তেজা। বর্তমানে রুবার সামনে দাঁড়ানো আগ্নেয়াস্ত্র পুরুষের করতাপ শক্ত চোয়াল, অতিমাত্রায় কঠিন ক্রোধে মস্তিষ্ক টকবাক করছে জ্বলন্ত আগুনে। দীর্ঘ ১.৫ বছর পর তার সৈয়দ বাড়িতে পা দেওয়া ইর্তেজার, তাও যার জন্য বাড়ি ছেড়েছিল ঠিক সেই মেয়ের জন্য। অত্যাধিক ক্রোধে দাঁতে দাঁত চেপে হিসিয়ে উঠেছে বারবার ছেলেটা। ফ্লোরে জবুথবু হয়ে পড়ে থাকা মেয়েটার দিকে চিতার বেগে গেল। কিন্তু কদমে নস্যকারী তাত্ত্বিকতা। রুবা ভয়ে আরো পিছিয়ে গেল দেহ টেনে। নেতানো দুর্বল কায়া গিয়ে ঠেকলো বিছানার পাশে ছোট্ট টেবিলের সাথে। অজানা আতঙ্কে দেহ কাঁপছে থরথর করে। ইর্তেজা হিস করে ওর সামনে গিয়ে এক হাঁটু মুড়ে বসতেই মেয়েটার দেহের কাঁপুনি দ্বিগুণ হলো। বলিষ্ঠ হাতের এক থাবায় মেয়েটার মাথার হেজাব সংলগ্ন চুল মুঠোয় চেপে ধরতে রুবা আর্তনাদ করে উঠল। দু হাতে ছাড়তে চাইল নিজের চুল। চুলের তীব্র টানে চোখ দুটো আপনা আপনি বুঝে এসেছে মেয়েটার। অগাধ দ্বারায় জল গড়াতে শুরু করেছে নয়ন গলিয়ে। মায়া হলো না দয়া মায়াহীন অহংকারী ইর্তেজা ইয়ামিনের। ক্রোধান্বিত কণ্ঠে হিসিয়ে বলল, মন তো চাচ্ছে জানে মেরে দিই। পায়ে পিষে ফেলতে মন চাচ্ছে, একদম জাস্ট পিষে ফেলতে। বলতে বলতেই মুঠোর চাপ আরো তীক্ষ্ণ করলো। নির্দয় বেপরোয়া পুরুষটি নাজুক রমণীর মুখশ্রী আরেকটু মুখের সামনে টেনে এনেই বলল, লজ্জা করলো না এইভাবে এক পুরুষের বেড়ে উঠে যেতে? সুযোগে ছিলিস বুঝি? কখন ইর্তিজার বেড়ে যেতে পারবি? কি ভেবেছিলে তুই চলে আসলে আমি ধরতে পারবো না? মনে হচ্ছে ইর্তেজার ভেতরে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে। উত্তপ্ত লাভার ন্যায় বিগলিত হচ্ছে মুখ থেকে নিঃসৃত বাক্য যুগল। রুবার কানে সেগুলো পৌঁছাচ্ছে গরম শিশার নাই। ইর্তেজা থামল না, আরো ক্রোধ চেপেই বলল, আর যখন নিজেকে বিলিয়েছিস দেন ওয়াই প্লেইং অল দিস ড্রামা? হ্যাঁ, কি ভেবেছিস এক রাতের বিনিময়ে তোর মতো আনকালচার রস্টিক মেয়েকে আমি আমার ওয়াইফের জায়গা দিব? মেনে নেব এই বিয়ে? ওয়েক আপ অন ইউর ড্রিম, ওয়েক আপ। তোর মতো মেয়ের ইর্তিজার এক রাতের বেড পার্টনার হওয়ার যোগ্যতাও রাখে না। আর ওয়াইফ হওয়া তো নো চান্স, নেভার এভার। শেষের কথাগুলো তার ছেলের সাথে বলে ছুঁড়ে ফেলে দিল রুবাকে। মেয়েটা টেবিলে বাড়ি খেয়ে আবারও জোরে আর্তনাদ করে উঠল। মাথায় বাঁধা হেজাবের পিন সব খুলে এলোমেলো হয়ে হেজাব ছড়ে পড়লো মাথা থেকে। ইর্তেজা হেজাবে চেপে ধরা হাতটা এমন ভাবে ঝাড়লো যেন কোনো নোংরা ছুঁয়ে ফেলেছে। চেহারায় পিঠ কুটে একটা ভাবেনি বলল, ডিড ইউ নো সিসিটিভি ফুটেজ দেখে যখন জানতে পেরেছে আমি তোর মতো একটা মেয়ের সাথে রাতে বেড শেয়ার করেছি, এরপর ঠিক কতবার শাওয়ার নিয়েছে? জাস্ট ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? সিক্সথ টাইম, সিক্সথ। এত এত অপমানে রুবা চিৎকার করে কাঁদা শুরু করলো। ঠিক এই জঘন্যতম কথাগুলো শোনা থেকে সে বাঁচতে চেয়েছিল। অন্যের মুখে নিজেকে এতটা ছোট ঘৃণার বস্তু হিসেবে জানার আগে তার বদীপ হয়ে যাওয়া উচিত ছিল, না হয় মৃত্যু। রুবা নিজেকে কিছুতেই তীক্ষ্ণ অপমানের বাণী থেকে বের করতে পারছে না। এত জঘন্যতম অপমান সে তার পুরো জীবনে পায়নি। গায়ের চাপা রং নিয়ে কথা শুনলেও এত বিষের বাণী কেউ শোনায়নি কেউ না। মেয়েটা নিজেকে নিজের সান্ত্বনা দিয়েও থামাতে পারছে না। মাথার ব্যথায় আর মনে পড়ে যাওয়া ক্ষত মিলে মেয়েটা নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে। কিন্তু
এমনটা তো কথা ছিল না। এই 1.5 বছরে সে তো নিজেকে যথেষ্ট শক্ত করার চেষ্টা করেছে, অযাচিত মোহকে হৃদয় থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তাহলে আজও আজও এখন এই মুহূর্তে কেন এই নিস্তব্ধতা? কেন এই বোবা কান্না? দোষ তো তার একারও ছিল না। সে কেন শুধু শুধু এত অপমান সহ্য করবে? বহু কষ্টে নিজেকে টেনে বসা থেকে উঠে দাঁড়ালো রূপা। মাথার চুলগুলো এলোমেলো হয়ে চোখের জলে ভিজে যাওয়া মুখশ্রীতে লেপ্টে বেডসের টেবিলের ওপর সামান্য হাত ঠেকিয়ে হেলান দিয়ে জিজ্ঞাসা করলো, এরকম পাশবিকতার মানেটা কি? নেশাগ্রস্ত হয়ে আপনি উন্মাদের মতো আমায় চেয়েছেন রাতে, জোর খাটিয়েছেন, অথচ আমার উপরেই কি নিদারুণ অত্যাচার, দোষারোপ আপনার। নিজেকে আবারও এক দাপুটে শক্ত চাপা খাতে মেয়েটার ঘাড় হেলে গেল বাঁদিকে। কণ্ঠ রোধ হয়ে গিয়েছে সেই সাথে সাথেই। গালটা টন টন করে যেন ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। এটা কেন দিয়েছিস জানিস? ফার্স্ট, আমার দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলার জন্য, বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট। সেকেন্ড, আমার দিকে আঙুল তোলার কারণে। এ যে বারবার আঘাতের জন্য তোর মতো মেয়েকে ছুতে হচ্ছে, সে ছোঁয়াকেও ঘৃণা হচ্ছে আমার। আর তুই কিনা বলছিস তোর মতো মেয়েকে জোর করেছে আমি? আমি লুকিং ফুল? মরে গেলে ওইটি বিলিভ করবে এই দুনিয়ার কেউ? রোবা তাচ্ছিল্য হাসলো। গাল কেটে রক্ত বেরিয়েছে কিছুটা। নন্দ স্বাদ পেল যে মেয়েটা জিপায়। মনে মনে বলল, আপনি তো আসলেই আমাকে জানে চেয়েছেন নিজের এক্সকে। ইস, রোবা কি ছোটটাই না হলি বল। এই অপরাধে তোকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এরকম গর্হিত কাজ কিছুতেই মানার মতো না, কিছুতেই না। এত এত ঘৃণা, অবজ্ঞা, অবহেলা, ডিভোর্স কেন দিচ্ছেন না? আজকে ডিভোর্স ফাইল করবেন আপনি? আপনার মতো অহংকারী নিচু মনের মানুষের সাথে নিজের নাম জুড়ে আছে, সেটা মনে হলে নিজেকে অসহ্য লাগছে আমার। আর বললেন না আমার মতো মেয়ে, হ্যাঁ, আমার মতো মেয়েরা আপনার মতো কাপুরুষের থেকে ভালো, যার কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তোলে। 6 বার কেন 14 বার গোসল করেও কাজ দেবে না, কারণ নোংরা আপনার দেহে নয়, আপনার মনে লেগে আছে। রোবার এসব কথায় অহংকারী এর্তেজার ওপর কোনো প্রভাবই পড়ল না। কেবলমাত্র এক ভ্রু উঁচিয়ে চাইল অদ্ভুত ভঙ্গিতে। ভালোভাবে খেয়াল করে দেখলো মেয়েটা তার মায়ের চেহারার চাপা রঙের। কান্নার টোপে লাল হয়ে যাওয়া শ্যামরঙা চেহারা আরো চাপা দেখাচ্ছে। তার উপর গ্রামের গেও, কিন্তু কথা কি বলছে চ্যাটাং চ্যাটাং। রোবার দিকে বেশিক্ষণ তাকালো না ইর্তেজা। এই মেয়েটা গতকাল তার অবচেতনের সুযোগ নিয়েছে। সেটা মনে হতেই দেহের রন্ধ্রে রন্ধ্রে আগুন ধরে যাচ্ছে। টকবক করছে মস্তিষ্ক, ইচ্ছে করে জ্যান্ত ঘেরে দিতে। তোর মতো সুযোগ সন্ধানে জোচ্চোর মেয়ের থেকে জ্ঞান নিতে হবে? যতটা অহংকারের নিচে মনে হই না কেন, ছোট লোকের মতো সময়ের সুযোগের জন্য বসে থাকি না। হাহ, বারবার এক কথা কেন বলছেন আপনি? আপনি জোর জবরদস্তি করেছেন আমায়, কোনো বারণ শোনেননি, বাধ্য করেছেন আমায়। আপনার মতো কাপুরুষদের জেলের ভাত খাওয়ানো উচিত, যারা বউ মানে না আবার চাহিদা মেটাতে জোর জবরদস্তি করে। ছি! মুখ ফিরে নিয়ে বলল রূপা। ইর্তেজা আবারও তেড়ে গেল ওর দিকে। এক বাহু চেপে এনে দেওয়ালের সাথে সেটাই বলল, তোর মতো মেয়েকে কে মানবে বউ? আমার গাড়ির ড্রাইভারও মানবে না। নিজেকে দেখেছি চায় না? কোন দিক দিয়ে চায়? সৈয়দ ইর্তিজ ইয়ামানের সাথে? আমার চাহিদা মেটাতে গেলেও তোর চেয়ে 1000 গুণ বেশি সুন্দরী আমার বেড়ে থাকবে। নট ইউ, গার্বেজ কোথাকার। কি ভেবেছিলি এই এক রাতে সুযোগে ব্ল্যাকমেল করে চিরজীবন আমার গলায় ঝুলে থাকবে? পারবি? তোর মতো মেয়েকে আমি আমার পায়ের নখ কাটাতেও রাখবো না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই মাসে তোকে ডিভোর্স দেব, কারণ ন্যাকা কান্না কানে নিব না। হাত করেছিস আমার মাকে, তাই না? ওয়েট, কি বলে যেন ওগুলোকে? কবজ? নো, ও রাইট, তাবিজ। ওগুলি করেছিস মাকে, তাই তো? যেন তোর কথায় থাকে সবসময়। তোরা গ্রামের মেয়েরা তো এগুলো পারিস ভালো। এটাই করেছিস নিশ্চয়ই। রূপা যেন আশ্চর্য হতেও ভুলে যাচ্ছে ইর্তেজার একের পর এক হিংস্র অহংকারী বাক্য শুনে। কর্মকাণ্ড দেখে এই ইর্তেজার মুহেসে পড়েনি। তার কিশোরী মিন একটা মানুষের অ্যাটিটিউড, ভাব, স্টাইলে মজেছিল। স্বাভাবিক বয়ঃসন্ধির সময়টাই এমন। তার উপর মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ থাকে বেশ। সেই আকর্ষণ থেকেই মুগ্ধতা, মোহ সব ভেঙে চুরমার হয়েছিল যখন সে ইর্তেজা আর নুরাইশার বিয়ের কথা শুনেছিল। কিশোরী মন ভেঙে টুকরো টুকরো হয়েছিল।
তবুও বাবার মন রাখতে বিয়েতে উপস্থিত হয়েছিল। তারপর কিশোরী আবেগ হোক বা মোহ থেকে ফুপি আর বাবা যখন বিয়ের কথা বলেছিল, সে দ্বিধাবোধ নিয়েও রাজি হয়েছিল। কিন্তু এরপর থেকে প্রতি পদে পদে অপমান লাঞ্ছনা তাকে জীবনের চরম শিক্ষা দিয়ে যাচ্ছে। আর এই শিক্ষাগুলো কখনোই ভোলা নয়, কখনোই না। ইর্তেজাকে তাদের গ্রামে কখনো দেখেছে কিনা মনে পড়ে না রূপার, কিন্তু সে যখন ফুপি বাড়ি আসতো মাঝে মধ্যে দূর থেকে দেখতো লোকটাকে। খুব পশ কিনা, কখনো দু ঠোঁটে কথা বলেনি তার সাথে, হয়তো তার স্ট্যান্ডার্ডের নয় বলেই বলেনি। আর বাকিটা বুঝেছিল বিয়ের দিন কালো এটা সেটা কত কি বলে অপমান করলো। তবু এরকম একটা মানুষের ওপর মন কিভাবে যে আটকে গেল তার ওপর গতকালেরটা ছিল মাথা ছাড়া। সে কথা মনে পড়লে রুবার নিজেরই জীবন দিয়ে দিতে মন চায়। এর কোনো এক্সপ্লেনেশন তার নিজের কাছেই নিজেরই নেই। কিভাবে যেন হয়ে গেল সব, এত মাদকতায় টানছিল। দেখুন, গতকাল যা হয়েছে ওই সাবজেক্ট এখানেই বাদ দিন। ডিভোর্সের ব্যবস্থা করুন। ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল, সেই হিসেবেই ধরুন। এতটুকু বলতেই রুবার গলা ধরে এলো, তবুও শক্ত ঢোক চেপেই বলল, আপনার গলায় ঝুলে থাকার চেয়ে আমি নিশ্চয়ই এতদিন স্ত্রীর অধিকার না চেয়ে বসে থাকতাম না। ওরকম সেলফলেস আমি নই। হ্যাঁ, সেটা তো গতকাল রাতেই টের পেলাম। হাউ রেসপেক্টফুল ইউ আর। ব্যঙ্গ করে বলল ইর্তেজা। রূপা শক্ত চোখে মুখে চাইলো, দৃষ্টি মিলতেই তা সরিয়ে ফেললো, বলল, মানা না মানা সম্পূর্ণ আপনার ইচ্ছে। রাইট নাও আপনি আমার কাছে ক্ষমা চাইবেন আপনার বিহেভিয়ারের জন্য। ইর্তেজা অতি আশ্চর্য হয়ে প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল তৎক্ষণাৎ। ধাতস্থ হয়ে অতি রসিয়ে রসিয়ে ব্যঙ্গ করেই বলল, জাস্ট নাও, হোয়াট ডিড ইউ সে? সরি, এও আমি বলবো? হাউ ফানি। তোমার মতো মেয়েকে জ্যান্ত গোবর দিয়ে দিলেও কৈফিয়ত যাওয়ার সাহস নেই কারো কোনো। তার কাছে আবার ক্ষমা চাওয়া? বাহ, বেস্ট জোকস অফ দ্য ইয়ার। কান খুলে শুনে রাখো, গার্বেজ মেয়ে। এবার খুব শীঘ্রই আমাদের ডিভোর্স হবে। কোনো বাধাই মানবো না আমি এবার। আর গতকাল রাতের ঘটনার চিরজীবনের জন্য এই মুহূর্তে এখানেই সমাধি গেড়ে দিলাম। এই এক ইনসিডেন্ট যদি আমাদের ব্যতীত আর কারো কানে যায়, যে সমাধি চিরে এই কথা বের হবে, সেখানে নতুন করে তোমার জন্য কবর খোঁড়া হবে। নিজ হাতে দাফন করবো তোমায়। নোট মাই ওয়ার্ড, নোট। রুবা নিষ্প্রভ মলিন চোখে মুখে নিয়ে তাকিয়ে রইল। একটা মানুষ কতটা নির্দয়ের বেরহম হলে এই পর্যায়ে শব্দ উচ্চারণ করতে পারে সঠিক জানা নেই রূপার, কিন্তু এর মাত্রা ঠিকই পরিমাণ করে ফেলল নিজের দিকে। আর কোনো যুক্তিতর্ক করার রূপই মরে গেল। পানিবিহীন শুকিয়ে যাওয়া গাছের ন্যায় নুয়ে রইল মস্তিষ্ক। তার নিজেরও আর ভালো লাগছে না অসহ্য বোঝার এই সম্পর্ক। এর থেকে মুক্তি ভালো, ছেড়ে ভালো। একটু পরেই পর পর দুবার নক হলো দরজায়। বাহির থেকে রকি ইর্তেজার অ্যাসিস্ট্যান্ট ডেকে উঠল। ইর্তেজা দরজা খুলে দিতেই একটা ছোট্ট প্যাকেট ইর্তেজার হাতে ধরিয়ে দিয়ে আবারও মাথা নত করে বেরিয়ে গেল। বাহিরটা এখনো ঠান্ডা, নিশ্চয়ই রকি সামলে নিয়েছে। হাতের প্যাকেটটা থেকে কিছু মেডিসিন বের করে রূপার দিকে ছুঁড়ে মারলো ইর্তেজা। রূপা ভ্রুকুচকে প্রশ্নাত্মক দৃষ্টিতে চাইতেই ইর্তেজা ওষুধগুলো চোখের ইশারায় দেখিয়ে বলল, ইর্তেজা নাদান নয়, কখনো কাজে কাজ করে না। তোমার মতো মেয়েদের বিশ্বাস নেই। মেডিসিন নাও, নয়তো দেখা যাবে এখন এক কথা বলছো, দুদিন পর আবার বাংলা সিনেমার ডায়লগ নিয়ে হাজির হয়ে বলবে আমি আপনার অনাগত সন্তানের মা হতে যাচ্ছি ইর্তেজা সাহেব, আমাকে আমার সন্তানকে যোগ্য সম্মান দিন। ব্লা ব্লা ব্লা। এগুলো নাও, রাইট নাও। রূপা অতি আশ্চর্য কিংকর্তব্য বিমূঢ় কোনো প্রতিক্রিয়া দেখাতেই ভুলে গেল মেয়েটা। শুধু একটা কথায় মস্তিষ্কে আলোড়ন তুলছে, মানুষ এমন হয়। তপ্ত দুপুরের প্রথম ভাগে সূর্যটা তীক্ষ্ণভাবে আলো ছড়াচ্ছে। রূপা বসে আছে কংক্রিটের পেঁচালার রাস্তার পাশের উঁচু এক বেঞ্চিতে, পা দুটো বুকে ক্রুজো করে আগলে রাখা। ব্যস্ত শহরে মানুষ আসছে আর যাচ্ছে, সাথে সাথে শোকাগ্রস্ত মেয়েটাকেও দেখছে। রূপার দু চোখ খোলা কান্নার টোপে, ঘন নয়ন পল্লব এখনো ভিজে, কিন্তু মুখশ্রী একদম শান্ত স্থির। বহবান সাগরের মতো নিশ্চল সেই অভিব্যক্তি মস্তিষ্কে আলোকপাত করছে শুধু কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো।
রুবা হিসেব কষল, তার গায়ের রক্ত অতটাও চাপা না, শ্যামলা বলা যায়। আজকে তার যে হালত, কোনো সুন্দরী মেয়ে হলেও কি এত এত অপমান লাঞ্ছনা সহ্য করতে হতো? জবাব পেলে না। তার নিষ্প্রভ বুঝে আসা চোখে মাথা ঠেকিয়ে রাখে হাঁটুতে। কত শত ভাবনা আসে মাথাতে, ভেতরের দহন কিছুতেই কমাতে পারে না। এত দহন কেন? রোববার তো রাগ ওঠার কথা, ঘৃণায় ওই অহংকারী লোককে কয়েকশো গালি দেওয়ার কথা। এর নাম আল্লাহর কাছে আল্লাহর বিচার দেওয়া। কিন্তু রোবা তা কেন করতে পারে না? পারে না নাকি যতটা প্রয়োজন তার থেকে লাখো তার মাত্রা? তার মনের কোথাও থেকে যেন ধৈর্য ক্ষমতা বেরিয়ে আসে। পুরনো মোহ থেকে কষ্ট দ্বিগুণ হয়, অন্তর পুড়ে খাক হয়। এই পুড়ে যাওয়া কেন? পছন্দের মানুষ থেকে অবহেলা, অপমান জোটাই। রুবা তখনও মস্তিষ্ক হাতড়ে জবাব খুঁজে পায় না। রুবার এই অবস্থাকে কবি সাহিত্যিকদের ভাষায় কি বলা হতো? রমণীর মন পড়েছে প্রেমের আগুনে। ঠিকই তো, বাক্যাংশ যথার্থই হতো। স্বভাবতই আমরা যাদের গুনায় ধরি না, গুরুত্ব দেই না, তাদের অবহেলা হোক বা অপমান মেনে না নিয়ে তার ডবল ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখলে রেগে যাই, ঘৃণা করি, মস্তিষ্কে আগুন ধরে যায়। যেমনটা এর্টিজার বিনা কারণেই হয়ে থাকে রুবাকে দেখলে। কিন্তু রুবার তো মন পড়েছে, প্রেমে পড়েছিল সে মানুষের দেওয়া আগুন পানির জন্যই তো। রাগ হচ্ছে, ঘৃণাও হচ্ছে, কিন্তু সেটা কষ্ট ছাপিয়ে এর ঊর্ধ্বে তো নয়। আনএক্সপেক্টেড জিনিসগুলো কষ্ট দেয় খুব, আপনজনের দেওয়া আঘাতগুলোর ক্ষত হয় গভীর। এর্তেজা রুবার আপনজন না হলেও রুবার প্রথম প্রেম বলা চলে, কিশোরী বয়সের নিখাতযুক্ত আবেগ বলা চলে। আর এই আবেগ অনুভূতির প্রগাঢ়তাও ঠিক ততটাই হয় যতটাই বিনা ইশারায়ও হাজার শব্দ বোনা যায়। কিন্তু রুবা এইসবগুলোর অভাব ওভারকাম করতে চায়, নিজেকে নিয়ে বাঁচতে চায়, তার বাবার জন্য বাঁচতে চায়, এই দুনিয়ার নিকৃষ্টতম মানুষের প্রতি মোহ পুরোপুরি কাটিয়ে উঠতে চায়। কত কিছু মনে মনে সাজাতে সাজাতে রোবার ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। টোট ব্যাগ থেকে ধ্যান ভাঙলে দেখলো কিছু কিছু যাতায়াতকারী তার দিকে চেয়ে চেয়ে দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে। রুবা সেদিক থেকে নজর ফিরিয়ে মোবাইল বের করে দেখলো মিরাজ কল করেছে। মিরাজ তার মামাতো ভাই, গ্রামে তাদের বাড়ির পাশাপাশি, দুজনারই পড়াশোনার জন্য ঢাকায় থাকা। বর্তমানে মিরাব ইন্টার্নি করছে ঢাকা মেডিকেল কলেজে, আর রুবা সেকেন্ড প্রফে। বলা যায় এ ঢাকার মতো ব্যস্ত নগরীতে এবং রোবার মতো ছোট্ট প্রাণীর বটবৃক্ষই মিরাজ। তার অসুখে বিসুখে কিংবা সুখে যাকে সবার আগে পাওয়া যায় সেই ব্যক্তিটাই মিরাজ হোসেন। গলা পরিষ্কার করে কল রিসিভ করলো রুবা। কল রিসিভ হতেই ওপাশ থেকে কর্কশ কণ্ঠ ভেসে আসলো। ভাই, জাহান্নামে চলে গিয়েছিলি। কয়শো কল দিয়েছি, চোখ দুটো খুলে দেখ তো, কোথায় আছিস এখন? রুবা কথা সাজালো। আগর বগর কিছু বললেই মোবাইল থেকে থাপ্পড় মারবে তাকে না হয়। বলো। এই তো এখানে আছি। তুমি কোথায় ভাইয়া? মিরাজ আছে সে জায়গার কাছাকাছি গাড়িতে, সিএনজি থেকে নেমে জানালো। বস ওখানেই, আমি আসছি। রুবা সঙ্গে সঙ্গে চোখ চেহারা সুরত ঠিক করতে লেগে গেল। চেহারার এই বেহাল দশা দেখলে ভাই চটে যাবে, বাবার কানেও চলে যেতে পারে। এমন হলে বাবা এবার গ্রাম থেকে আসতে দিবে না। কিছুক্ষণ আগের দুঃখ কষ্ট থামা চাপা পড়লো মেয়েটার বর্তমান পরিস্থিতির তোপে পড়ে। যাক তাও ভালো, কিছুক্ষণ কষ্ট থেকে তো ছুটি নেওয়া গেল। জীবন এমনই, কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না। হলে মানুষ আপনজনের মৃত্যুর শোক কাটিয়ে কখনো বেঁচে থাকতে পারতো না। সৈয়দ বাড়ির ড্রয়িং রুমে বৈঠক বসেছে। দীর্ঘ সময়ের পর ছেলের বাড়িতে পদার্পণের খবর পেয়ে ইর্তিজার বাবা সৈয়দ আহনাফ ইমতিয়াজ অফিস ছেড়ে বাড়িতে এসেছেন। এমনটা নয় যে ছেলের সাথে অফিসে কথা হয় না, হয়, তবে বিজনেস ব্যতীত কোনো বিষয়ে কথা পাতানো যায় না ছেলের সাথে। ইর্তিজা খুবই রাজকীয় ভঙ্গিতে বসে আছে। তার দাদি তাকে কতক্ষণ মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়েছে। এক ছেলের এক নাতি তার বংশের বাতি, আর এই নাতি তার বংশ ছাড়া ঘর ছাড়া। এই কালির তারাকে সে যেমনি হোক বিদায় করে সুন্দর বউ এনে দেবে নাতির জন্য। তার নাতি হইছে আকাশের চাঁদ। মতিয়ারা বেগমের এক ছেলে এক মেয়ে, মেয়েটার একটা নাতনি ছিল, নাতনি আছে। একসময় চাইতেন নাতনিকে নাতির জন্য রেখে দিবেন, কিন্তু
নাতির প্রেম ভালোবাসার কথা শুনে দ্বিমত করেন নাই। তার শখের আদরের নাতি যেভাবে খুশি থাকে ওভাবেই থাকুক। তার উপর মেয়ে ছিল ভারী সুন্দরী, তিনি আবার সুন্দরের বড্ড পূজারী। চকচককেই সোনা মনে করেন। তারপর বিয়েতে ব্যাগরা ঘটল। তখনও মনে মনে এই ফন্দি আর ছিল তিনি, কিন্তু মাঝখানে ছেলের বউ এই আপদ ছুটিয়েছে তার নাতির কপালে। নাতনিটা দেশে না থাকায় তিনিও তখন কোনো কথা বলতে পারেনি। তাই তিনি এবার মেয়ের নাতি নাতনি দুজনকেই দেশে আনাচ্ছেন। আর কত, অনেক হয়েছে লেখাপড়া। এভাবে আর কত? বাড়ি ফিরছো কবে বলো? ছেলের উদ্দেশ্যে প্রশ্ন রাখলেন আহনাফ সাহেব, কিন্তু ছেলের মধ্যে উত্তর দেওয়ার কোনো তাড়া দেখল না। রুজিনা বেগম রাগে অগ্নিশর্মা ছেলের বেপরোয়া হেয়ালিপনায় মস্তিষ্ক টকবক করছে, ধৈর্য কুলায় না আর। তর্জন করে উঠলেন তিনি। জবাব দিচ্ছ না কেন? খুব বেশি বড় হয়ে গিয়েছো যে এখন বাবা মাকেও গুরুত্ব দিচ্ছ না? রুবার মতো গ্রামের কালো মেয়েকে স্ত্রী হিসেবে মানতে তোমার ইগোতে অহমিকাই বাদে। কই, আমিও তো গ্রামের মেয়ে। আমায় মা ডাকতে তোমার অহংকারী মন ক্ষুণ্ণ হয় না? আমার গর্ভে জন্ম নিয়েছে বলে? নাকি না পেরে মায়ের জায়গা দিয়েছ? এতে যা মুহূর্তে ফুঁসে উঠল। আভিজাত্যে হেলিয়ে রাখা দেহ টান টান করে সোফায় বসে ক্রোধান্বিত হয়ে বলল, ওই মেয়েটার সাথে নিজেকে মেলাচ্ছ কেন? কি আছো ওই গার্বেজ মেয়েটার মধ্যে? এই এক মেয়ে নিয়ে আমার লাইফটা হেল করে রেখে দিয়েছ। আমি ওই মেয়েকে কিছুতেই মানতে পারবো না। এবার তুমি আমার যাই বলো না কেন, আই ডোন্ট কেয়ার। আহ, ইরতিজা, মায়ের সাথে কিভাবে কথা বলছো তুমি? ছেলেকে মৃদু ধমকে হুঁশিয়ারি দিয়ে বলেন আহনাফ সাহেব। এতে যা চুপ রইল, কিন্তু মুখ থেকে কপট বিরক্তি ভাব সরালো না। মাথা টনটন করছে ব্যথায়। ওই গার্ভিজ মেয়েটা মন মেজাজ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়েছে। এই কারণেই এইসব বেয়াদবদের সে দেখতে পারে না। রূপহীন, সেই সাথে চরিত্রহীন, আবার আদবহীন, ফালতু। রোজিনা বেগম ছেলের দিকে তাকিয়ে রইলেন অপলক। ছেলের চেহারাও বিরক্তি ভাব দেখে কষ্ট করে জন্ম দিলেও এই ছেলে তার কিছুই পায়নি। পেয়েছে বংশের চৌডবল অহংকার আর গরিমা। আর একমাত্র সন্তান হওয়ায় সেই লাইফ পেতে পেতে আকাশে উঠেছে, যার ফলে কদম এখন মাটিতে পড়ে না। এমনটা না তাকে কখনো অসম্মান বা অবজ্ঞা করে, কিন্তু সে তো শুধু তার সম্মান চায় না, চাই তার মা মরা ভাতিজাটার সম্মান, রাস্তার অলিগলিতে পড়ে থাকা মানুষের প্রতি মায়া, মমতা, কোমলতা। নুরাশা যখন পালিয়ে গেল তিনি বেশ খুশি হয়েছিলেন বলা যায়, কিন্তু এরপর শাশুড়ির মনোভাব বুঝে এক প্রকার গো ধরেই রুবা আর ইর্তেজার বিয়ে পালিয়ে পড়িয়েছেন। ভেবেছেন ছেলেটা যদি রুবার মিশ্রণে একটু মানুষ হয়, বলা হয় সঙ্গদোষে লোহা ভাসে। ভালোর সাথে চললে ভালো, খারাপের সাথে চললে খারাপ। তিনি সেই আশাতেই মেয়েটাকে নিজেদের সাথে জড়িয়েছেন। এতে তার মা মরা ভাতিজাটাও নিজের কাছেই থাকলো, কিন্তু ছেলে তার আশা নিরাশায় পরিণত করেছে। মেয়েটাকে এমনভাবে অবহেলা তুচ্ছতাচ্ছিল্য করেছে যেন কোনো কীটপতঙ্গ। নিজেকে খুব অপরাধী মনে হয় রোজিনা বেগমের। রুবার অপরাধী তিনি, এত কষ্টের বোঝা মাথায় তুলে দেওয়ার অপরাধী, নিজ হাতে জীবনটা নষ্ট করে দেওয়ার অপরাধী। সেই অপরাধ বোধ থেকেই আজ তিনি নিজ হতে মেয়েটাকে মুক্তি দেওয়ার আর্জি জানালো অহংকারী ছেলের কাছে। বলল, কি করেছো তুমি মেয়েটার সাথে? মেয়েটাকে কেন বের করে দিলে বাড়ি থেকে? কিচ্ছু করিনি। ওকে বলবে আমার থেকে যেন দূরে থাকে। আই ক্যান্ট টলারেট হার। ইর্তিজার তৎক্ষণাৎ ফিরতি জবাব, আচ্ছা, থাকবে ও দূরে। এমনিতেও ও কোনো দিনই তোমার কাছে ছিল না, আর থাকবেও না আজকের পর থেকে। আমার সামনে দাঁড়িয়ে তুমি ওর গায়ে হাত তুলেছ। না তোমায় মানুষ করতে পেরে আমি যোগ্য মা হলাম, আর না রূপার যোগ্য ভূপি হতে পারলাম। তোমার মতো অযোগ্য মানুষের সাথে মেয়েটাকে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। শক্ত কণ্ঠে ছেলেকে জানালেন তিনি। নিজের মায়ের মুখে বাহিরের একটা মেয়ের জন্য এত আহাজারি শুনে ইর্তিজা ফুঁসে উঠল। তার অহংকারী মন এবার হিংসায় জর্জরিত হলো। এই একটা মেয়ের জন্য তাকে অযোগ্য বলা, মস্তিষ্ক চিরবির করে উঠতে ও রেগে গিয়ে বলল, তুমি আবার এই মেয়েটার জন্য অপমান করছো আমায়? মানুষ হিসেবে অযোগ্য বলছো? ও মেয়েটার কোনো যোগ্যতাই নেই আমার লেভেল আসার। আমার স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাও নেই। আসলে যোগ্য অযোগ্যের প্রশ্ন পরে আসবে, আগে মানুষের মতো মানুষ হও।
তারপর যোগ্যতার তকমা লাগাও গায়ে। আর যেভাবে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিলে, কোনো মানুষের কাজ হতে পারে না এটা। জানো তো, এই পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যাকে তার অরিজিন ধরে রাখতে বলা হয়, মানুষের মতো মানুষ হতে বলা হয়। কণ্ঠে শ্লেষ ঠেলে কটাক্ষের স্বরেই বললেন তিনি। মেয়েটার জন্য তার ভেতর পড়ে যাচ্ছে, হাহাকার করছে কিভাবে মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তার চোখের সামনে সঙ্গে সঙ্গে কাচের টি টেবিলটি ঝঙ্কার তুলে ছিন্ন ভিন্ন হয়ে আছড়ে পড়ল ফ্লোরে। আহনাফ সাহেব আতঙ্কে চেঁচিয়ে উঠলেন, ইর্তেজা বলে। রোজিনা বেগম হতবিহ্বল চাহনিতে চেয়ে এবারে বুকে কাঁপন উঠেছে আতঙ্কে। মতিয়ারা বেগম রুম ছেড়ে বেরিয়ে আসলেন তড়িঘড়ি করে। মাজা ব্যথায় টিকতে না পেরে ব্যথা হয়ে রুমে যে বিশ্রাম নিতে হয়েছিল ওনার। এতে যার হাত গুলিয়ে গলগল করে রক্ত ঝরছে। রাগে অগ্নিশর্মা মায়ের দিকে তাকিয়েই বলল, আমিও মেয়েটাকে জাস্ট খুন করে ফেলবো মা। তুমি বারবার ওর সাথে তুলনা করে হেও করছে আমায়। নেক্সট টাইম আমি ওকে আমার আশেপাশে দেখলে কারো কথাই মাথায় রাখবো না। যা করতে মন চাইবে ঠিক তাই করব। সামান্য বাড়ি থেকে বের করে দেওয়া তো তুচ্ছ বিষয়। বলেই হাতে তাজা ক্ষত নিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল। পুরো ফ্লোর ফোঁটা ফোঁটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। আহনাফ সাহেব ছেলের জন্য দিশেহারা হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে ছেলের অ্যাসিস্ট্যান্ট রকিকে ফোন দিয়ে ছেলেকে সামলাতে বললেন। স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, কি দরকার ছিল ছেলেটাকে এতগুলো কথা শোনানোর বলো তো? বোঝো না, যেটা চলে গেছে সেটা তো চলেই গেছে। ছেলেটা কতদিন পর বাড়িতে আসলো, এখন আবার এভাবে রেখে চলে গেল বাড়ি ছেড়ে। কি অবস্থা করলো হাসতাটা, তুমিও না। রোজিনা বেগম সঙ্গে সঙ্গে স্বামীকে কিছু বলতে পারলেন না। ভেতরে চলা দহন জল তার চোখে অশ্রু হিসেবে বেরিয়ে আসতে চাইল। কুণ্ঠিত হলো অভ্যন্তরীণ। খুবই সন্তর্পণে নিজেকে নিজের কণ্ঠকে কুণ্ঠা থেকে বের করেই বলল, ও, অন্যায়গুলো দেখলেন না আপনি? এই আপনারাই ছেলেটার ভুলেও লাই দিয়ে ছেলেটাকে এমন বানিয়েছেন। বলতে বলতেই চোখ গলিয়ে অশ্রু পড়ালো ওনার। ছেলের বাড়ি ছেড়ে চলে গিয়েছে দেখে তাদের কি আক্ষেপ, অথচ তার ভাতিজিটাকে যে ওনাদেরই ছেলে বাড়ি থেকে বের করে দিল সেটা কেউ দেখলো না। অবশ্য দেখবে কিভাবে, ওটা তো আর ওনাদের কেউ না। মেয়েটার চোখে অশ্রু দেখেছে তিনি, শেষ কথাটুকু বলার সুযোগ দেয়নি ছেলেটা। রুমে আর কি কি করেছে কে জানে, এগুলো কারো চোখে পড়লো না। আহনাফ সাহেব স্ত্রীর কথা কানে নিলেন না। চেহারায় একরাশ গাম্ভীর্য টেনে বাড়ি থেকে বের হয়ে গেলেন ছেলের খোঁজে। তার মায়ের আহাজারি যেতে যেতে শুধু এটুকুই শুনে গেলেন, পরের সন্তানের জন্য নিজের সন্তানকে কষ্ট দিও না। এই নাতিটা ছাড়া আমাগো আর কেউই নাই। ওই তো আমাদের বংশের বাতি। আয় হায় রে, আমার নাতিটা। এই দুনিয়ায় পরিবারের ছেলেরা বংশের বাতি, এই তকমাতেই কি তাদের 7 খুন মাফ হয়ে যায়? সেদিনের ঘটনার 2 দিন পেরিয়েছে। ইর্তেজা বাড়ির কারোর সাথেই যোগাযোগ করেনি। তার মায়ের ছেলের দুশ্চিন্তায় পাগল হয়ে ফ্ল্যাটে এসে ছেলের সেবা যত্ন করে গিয়েছে। যতই হোক নারী ছেড়া ধন, একমাত্র সন্তান তার। বাড়িতে নিয়ে যাওয়ার কথাও বলেছে, কিন্তু ইর্তেজা মানেনি। কিন্তু মায়ের সাথে যথেষ্ট ওয়েল বিহেভ ছিল, কারণ সে নিজেও মায়ের সাথে রুড বিহেভ করেছিল জাস্ট ওই মেয়েটার জন্য। এর সবটাই গার্ভেস্টার। মেয়েটা তার জীবনে জুড়ে যাওয়ার পর থেকেই সব এলোমেলো, তার সবকিছু। মায়ের সেবায় তার তখনকার স্মৃতি লাঘব হলেও গার্বেজ মেয়েটার ধৃষ্টতা সে কিছুতেই ভুলতে পারছে না। এই মেয়েটার জন্য কঠিন কিছু অপেক্ষা করছে। এতে যাই আমিন এত ভালো মানুষ নাই। তার চোখে তাকিয়ে জবাব চাওয়া, ক্ষমা চাইতে বলা, তাকে অপমান করা। তার 30 বছর বয়সে কেউ তার কথার অবাধ্য হয়ে এরকম করেছে কিনা সন্দেহ। যে হয়েছে তাকে সে চিরতরে দিশ থেকে সরিয়েছে, আর সে কিনা এই মেয়েকে ছেড়ে দেবে? কখনোই না, নেভার এভার। অফিসের কেবিনের কাঁচের দরজা ঠকঠক আওয়াজে বন্ধ চোখ জোড়া খুলল ইর্তেজা। হাতের পেপার ওয়েটটা ক্রমান্বয়ে টেবিলে ঘুরাচ্ছে। ভেতরে আসার অনুমতি প্রদান করতেই রকি সহ ইর্তেজারের বন্ধু সাদিফ ঢুকলো কেবিনে। রকি টেবিলের ওপরে একপাশে একটা ফাইল রেখে পাশে দাঁড়িয়ে গেলেও সাদিফ হাস্যোজ্জ্বল চেহারায় টেবিলের সামনের চেয়ার টেনে বসে পড়লো। খুশ মেজাজেই বলল, হোয়াটসঅ্যাপ বন্ধু, বাড়িটারি ফিরেছিস নাকি এখনো একাই বনবাস জীবন কাটাচ্ছিস? বিয়ে করে পুরুষ ঘরমুখ হয়, তুই হলি বিমুখ। তোর দ্বারাই সকল বিরল ঘটনা দেখা যায়।
ইর্তেজার মুখ দিয়ে জবর্গীয় শব্দ বের হলো। বৃতৃষ্ণার সাথেই বলল, এসে বলতে এসছে সেখানে? দেন দরজা খোলা আছে, বেরিয়ে যাও। সাদিফ হো হো করে হেসে উঠল। ইর্তেজার বিরক্তি যেন চিরবিরিয়ে বাড়ছে। তার গায়ের ফর্মাল স্যুট, ব্ল্যাক ডায়ালের ব্র্যান্ডেড ওয়াচ, এলিগেন্ট ড্রেস আপ সবকিছু তার পার্সোনাল ফ্যাশন স্টাইলিস্ট দ্বারা নিয়ন্ত্রিত থাকে। সেই সাথে তার ডমিনেটিং পারফেক্ট আওরা। ইন ইজ লাইফ এভরিথিং ইজ হিজ লাইফ হ্যাজ টু বি পারফেক্ট, মাস্ট বি। এত সুদর্শন চেহারায় বিরক্ত যেন উপচে পড়ছে। এতটা বিরক্ত আসলেই কেমন বেমানান। স্টিল ছেলেটার বিরক্ত আকাশ ছোঁয়া। সকলের সাথেই তার সম্পর্কে সীমারেখা নির্দিষ্ট করা, এর ভেতরে কেউ ঢুকতে পারে না। সে অ্যালাউ করে না, আর তার স্ট্যান্ডার্ডের বাইরের সাথে আরো আগেই না। সেক্ষেত্রে সাদিফ ভিন্ন। এখানেও রহস্য আছে। ক্লাস, স্ট্যান্ডার্ড, পার্সোনালিটি, সোসাইটির দিক থেকে দুজনেরই দুজনের সমান। এই কারণেই বোধ হয় ইর্তেজার সাথে বন্ধুত্বটা গভীরভাবে টিকে রয়েছে। তবে সামনে দেখা যাবে এই বন্ধুত্বে সবচেয়ে বেশি এফোর্টকার। ভাই, এভাবে বলছিস যেন তোর অফিসে খেতে এসেছি। তুই তো জিন্দেগিতেও খবর নিস না, তাই আমি খবর নিতে চলে এসেছি। ইর্তেজা মানল না সে কথা। সে জানে কখন খবর নিতে হয়। খবর শোনাতে এসেছে সাদিফ। ফ্রেন্ড সার্কেলে ইর্তেজাকে নিয়ে সবসময় খুব মাতামাতি লেগে থাকে। এটা তার অ্যাচিভমেন্ট কিংবা ফ্ল সব কিছু নিয়েই। সেই হিসেবে বলা যায় ইর্তেজা এই কারণেই আরো নিজেকে সব জায়গায় পারফেক্ট রাখতে চায়। পারফেক্ট ড্রেসিং সেন্স, পারফেক্ট অরা, পারফেক্ট পার্সোনালিটি, পারফেক্ট লাইফস্টাইল, একেবারে ক্লিন ইমেজ। মধ্যে কোথায় আয় ইয়ার, তোরা তো ওভার অ্যাক্টিং নেওয়া যাচ্ছে না। বাঁ হাতে কপালের চুলগুলো পেছনে ছেলেই বলল ইর্তেজা, যদিও চুলগুলো পারফেক্ট ওয়েতে জেল দ্বারা সেট করা। সাদিফ নড়চড়ে বসে মোদ্দা কথায় আসলো। শুনলাম নুয়াস না নাকি দেশে ফিরেছে। তুই তো বিয়ে মানিস না, ওকে আবার লাইফে এন্ট্রি নিতে দিবি? ও তোর ভয়েই কিন্তু এতদিন দেশে আসেনি। সঙ্গে সঙ্গে ইর্তেজার শান্ত মস্তিষ্ক বিগড়ে গেল। চিবিয়ে চিবিয়ে বলল, Am I looking fool? ওর মতো প্রস্টিটিউটকে সেকেন্ড চান্স দিব? সাদিফের চোয়াল কি কিছুই শক্ত হলো কি জানি। ইর্তেজা বাক্যে আরো ক্রোধ ঠেলেই বলল, She betrayed me. ওর মতো প্রস্টিটিউটের জন্য আমার লাইফ এখন মিজারেবল। I won't forgive her. I will make her life hell. সাদিফ যেন কথাগুলো হাওয়ায় উড়িয়ে দিল। হেসেই বলল, আরে, পুরনো প্রেম দেখে গলে গিয়ে ক্ষমা করে দিলেও দিতে পারিস। আফটার অল, ও ব্যতীত তুই তো আর কাউকে লাইফে এন্ট্রি নিতে দিসনি। ও তো এটাই ভাবছে। Fucking imagination. তোদের ফ্রেন্ডসকে সাবধান করবে, আমার সামনে যদি পড়ে আর বেঁচে নাও ফিরতে পারে। এটা এগ্রেসিভ কেন হচ্ছিস? তুই তো বিয়ে মানছিস না, একসাথে লাইফও লিড করছিস না, তাহলে ওকে সেকেন্ড চান্স দিতে প্রবলেম কি? ইর্তেজা শক্ত হাতের থাবা বসালো কাচের টেবিলে। হিসিয়ে বলল, সেকেন্ড চান্স? আমার ডিকশনারিতে সেকেন্ড চান্স বলে কিছু নেই। She chose her career over my presence. ও সময় চেয়েছিল ইর্তিজা, আমরা সবাই ছিলাম ওখানে। তুই মানিসনি, নিজের ঠাট বজায় রেখেই বিয়ে এগিয়ে নিচ্ছিলি। তুই কি চামচামি করতে এসছিস ফ্রিতে, নাকি ডিমান্ড আছে? প্রস্টিটিউটদের তো আবার ব্যাংক ব্যালেন্স থাকে বেশি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ইর্তিজা, ও আমাদের ফ্রেন্ড ও হয়। নো, নট এট অল। অনলি তোদের। আর হয় না, হতে হবে ওটা। ইন মি আই হ্যাভ নাথিং ফর হার। যেমন লাইফে আমার রুলসের বাইরে নিজের দৃশ্যতা দেখাবে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে ইর্তেজা। ও আমায় ভরা বিয়েতে হিউমিলেশনের জন্য ফেলে গিয়েছে। আমার অবাধ্য হয়েছে, ক্যারিয়ারকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে। ওয়েট, আমি ওর ক্যারিয়ারে খেয়ে দেব। ওর মতো মেয়ের জন্য ফার্স্ট টাইম আমার ক্লিন ইমেজে দাগ পড়তে যাচ্ছিল। ওকে বল সময় করতে। ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আই উইল মেক হার লাইফ লাইক হেল। সাদিফ হাসলো ব্যঙ্গাত্মক ভাবে। খুবই রসিয়ে ভ্রু নাচিয়ে বলল, সেদিন দাগ থেকে বেঁচে গেলেও আজও কি বাঁচতে পারবি ভেবে দেখ। ইর্তেজা 2 সেকেন্ড থেমে শান্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সাদিফের দিকে। সাদাফ ঠোঁট টিপে হেসে জানালো, আরে সিরিয়াসলি নিস না, আমি মজা করছিলাম। তোর ইমেজ অলওয়েজ পারফেক্ট থাকবে,
নিট অ্যান্ড সুপার ক্লিন, নো টেনশন। বলেই থামস আপ দেখালো। ইর্তেজার দৃষ্টি অনর, মস্তিষ্ক হাতড়াচ্ছে কিন্তু এমটি। সাদিব বসা থেকে উঠে দাঁড়িয়ে সান্ত্বনা বাণী শুনিয়েই বলল, এত হাইপার হোস না, তোর প্রবলেম হবে। ইউ নো আই এম ইউর বেস্ট ব্যাডি, তোর ভালোর জন্যই বলছি। গুড বাই। বলেই নিজে নিজে বেরিয়ে গেল। যেতে যেতে চেহারায় এক কপট চাপা হাসি খেলে গেল সাদিফের, যেন খুব বড় কিছু অ্যাচিভ করে ফেলেছে। ইর্তেজা ইয়ামিনের এই স্তব্ধ জবাবটাও অনেক কিছু। রূপা আর মিরাজ আবার শহরে চলে এসেছে। সাপ্তাহিক ছুটিতে গিয়েছিল বাড়িতে একটা দিনের জন্য। মিরাজ এসে হসপিটালে জয়েন করেছে আর রূপা হোস্টেলে ফিরে গিয়েছে। চেহারার ক্ষত বেশ অনেকটা লাঘব হয়েছে রূপার। গালে ইর্তেজার হাতের শক্ত চাপাঘাতের দাগ পড়ে গিয়েছিল একদম। সামান্য ঠোঁটো কেটেছে, তাও ভাগ্য ভালো কোথাও বের হলে মাস্ক ইউজ করে বিদায়। মিরাজ যেতে যেতে চেহারা দেখেনি, না হয় হাজারটা প্রশ্নের ঝুলি খুলে বসতো। এমনিতেও ও বাড়িতে যাওয়া ভাইয়ার একদম অপছন্দ, আর যদি দেখতে পেত চেহারার এই হাল তাহলে সব ঠিক বুঝে যেত। বাড়িতে গিয়ে তাড়াতাড়ি গালে বরফ ঘষেছে বিদায় অনেকটা কমে গিয়েছিল ফুলভাবটা। তার ফুপি কল দিয়েও অনেক আহাজারি কান্নাকাটি করেছে, জানিয়েছে ছেলেকে করা কয়েকটি কথা শুনিয়েছে। এতে আবার ছেলে রাগ করে হাত জখম করেছে। রূপার একগুলোতে তত একটা ভাবান্তর হয়নি। এক সময় এই রাগ নিয়ে ফ্যান্টাসিতে থাকতো, রাগী ছেলেরা খুব ড্যাশিং হয়, এক্সট্রা। কিন্তু এখন এগুলো সবই বাস্তবতা, নিকৃষ্টতম বাস্তবতা। তার জীবনের এমন নিম্ন মানসিকতার মানুষগুলো জাহান্নামে যাক, এদের ওটাই প্রকৃত স্থান। কিন্তু এখন এগুলো সবই বাস্তবতা, নিকৃষ্টতম বাস্তবতা। তার জীবনের এমন নিম্ন মানসিকতার মানুষগুলো জাহান্নামে যাক, এদের ওটাই প্রকৃত স্থান। এই দুনিয়ায় এদের প্রিয় শখ হচ্ছে সাধারণ মানুষদের কষ্ট দেওয়া, তাদের পদে পদে অপমান করে নিজেদের ক্ষমতা জাহির করা, অহংকার করা। রোবার এবারে শিক্ষা হলে সে আর কখনো কারো কথাতেই এক জায়গায়, আর নিজের আত্মসম্মান এক জায়গায়। গায়ের রং যে জিনিসে তার হাত নেই সেই জিনিস নিয়ে কথা শোনানো, অপমান করা তার কাছে পৃথিবীর নিকৃষ্টতম মানুষের উদাহরণ। সে এমন নিকৃষ্ট মানুষের সাথে আর কোনো সম্পর্কে জড়াতে চায় না। যা ঘটেছে সব অতীত, তা ফেরানো যাবে না। সেটা না হয় রুবার কলঙ্ক হিসেবেই রুবা নিজের সাথেই লেপ্টে নিক। তাই ফুপিকে ফোনে জানিয়েছে যেন তার ইগোস্টিক অহংকারের ছেলেকে বলে অতি দ্রুত ডিভোর্সের ব্যবস্থা করতে। সে আর এক মুহূর্ত এই বোঝার সম্পর্ক মেনে নিতে পারবে না। মিসেস রোজিনাও মেনে নিয়েছে। রুবা ভেবেছিল প্রতিবারের মতো বুঝি ফুপি বোঝাবে, সময় চাইবে, কিন্তু এবার তেমন কিছু হয়নি। রুবা একটা মহাবিষ্ট তিক্ত সম্পর্কের ইতি ঘটাবে সেটা ভেবেও তার ভেতরে নীরবতা জেঁকে বসে। এই সম্পর্ক থেকে রুবার অপমান ব্যতীত আর কিছুই পাওনা নেই। সেই সাথে দেহের আঘাত যুক্ত হয়েছে গত পরশু। এগুলো মনে পড়লেই রুবার মনটা বিষিয়ে ওঠে, তিক্ততায় ছেয়ে যায় অন্তর। তার জানা মতে খুব শীঘ্রই তার কাছে ডিভোর্স পেপার চলে আসার কথা। সেও তার অপেক্ষাতেই বসে। ক্লাস শেষে হোস্টেলে ফিরেছিল রূপা। এসব চিন্তা ভাবনা করতে করতেই সাথে তার বান্ধবী শর্মিলা। সে নিজের মতোই বকর বকর করে যাচ্ছে। আজ ক্লাস শেষে মিরাজের সাথে দেখা হয়নি অন্তত। আনত মুখে বেখেয়ালি হাঁটতে হাঁটতে ধাক্কা খেলো একজনের সাথে। সরি বলার আগে সামনের জন চেঁচিয়ে উঠল, উগ্রভাবেই বলল, চোখে দেখতে পাও না? অন্ধ নাকি অসভ্য? রুবার মেজাজ খারাপ হলো। মেয়েটা তাদের ক্লাসের ক্যাপ্টেন নৌসিন, সকলের সাথে উগ্র আচরণ করে। ভাবটা এমন যেন বাপ দাদার সম্পত্তি ওর মেডিকেলটা। আমি না হয় দেখতে পাইনি, তুমিও কি দেখতে পাওনি? তুমিও আমার মতো অন্ধ? ব্যাস, রেগে বোম হয়ে গেল নৌসিন। বলল, এই মেয়ে কি বললে? জানো আমি কে? কটমুটে রুবার দিকে এগিয়ে যেতে নিলে শর্মিলা বার কয়েক সরি বলে রুবাকে টেনে নিয়ে আসলো। মেয়েটা কি গাধা? ও জানেও না নৌসিনের হাত কতটুকু। ওর চাচু মেডিকেলের প্রফেসর, ওর কথায় ক্লাসের সকলে মাথা পেতে চলে। আর এদিকে এটা মুখে মুখে তর্ক করে। ওর গ্যাংয়ের নজরে পড়লে উপায় আছে? কি ব্যাপার, এত ফায়ার হয়ে আছিস কেন? কোনো প্রবলেম হয়েছে? গ্রাম থেকে আসার পর থেকে দেখছি মুড নিয়ে আছিস। আনলি কেন আমায়? এসব ফাজিলদের আরো দুটো কথা শোনানো দরকার ছিল। এরা যেখানে বেশি নরম পায় সেখানেই জুলুম খাটায়, শয়তানের দল।
মেজাজ ছাড়িয়ে রাগে গজরাতে গজরাতে এসব বলতে বলতেই হঠাৎ যেন এক দণ্ডায়মান মূর্তির সামনে সে দাঁড়ালো। মূর্তিটা আর কেউ নাই, অহংকারী ইর্তেজা ইয়ামিনের অ্যাসিস্ট্যান্ট রকি। সে অতি অনুগত স্বরে সালাম জানিয়েই বলল, ম্যাম, স্যার এসেছে ক্যাম্পাসে, গাড়িতে ডাকছে আপনার। রুবা শালীন দুজনায় ভ্রু কোচকালো। এখন আবার কোন স্যারের আগমন ঘটল? রকিকে আগে তেমন একটা না দেখায় রুবাও তেমন একটা চিনতে পারছে না। অগত্যা জিজ্ঞাসা করলো, কোন স্যার? সৈয়দ ইর্তিজা ইয়ামিন। শার্লিন করে উঠল নিঃশ্বাস আটকে, চোখ দুটো বড় বড়, দু হাতে রুবার এক হাত চেপে বলল, সৈয়দ রয়্যাল কালেকশনের একমাত্র ওনার ইর্তিজা ইয়ামিন, উনি কেন ডাকছে রুবা? রুবার কপালের ভাঁজ সমান্তরাল হলো। ঠান্ডা বুদ্ধিদীপ্ত চোখে রকিকে গলিয়ে দূরে টয়োটা গাড়িটাতে দৃষ্টি স্থির করলো। মনে প্রশ্নের আলোড়ন উঠল। আরো অপমান করা বাকি আছে বুঝি, নাকি নিজের সামনে থেকে বসে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নেবে? ওনাদের মতো এলিট শ্রেণীর মানুষদের তো আমাদের মতো গার্বেজের প্রতি ইমান বিশ্বাস কম। সেদিন যেমন মেডিসিন নিয়ে করলো। মেডিসিনের কথা মনে হতেই রুবার কণ্ঠনালীতে শক্ত পাথরের চাপা পড়ল। ঢোকিলা দাই শ্যামলা মুখশ্রী মুহূর্তে লাল হয়ে উঠল, তবুও কণ্ঠে ঠোঁট ঠাট বজায় রেখেই বলল, কারো আদেশ শুনতে বাধ্য নই আমি। হোস্টেলে ফিরবো আমি, আসছি। বলেই রকিকে অতিক্রম করে বিপরীতে হাঁটা ধরল। ইর্তেজা গাড়ির কাজ গলিয়ে এই দৃশ্য দেখে। চোখ থেকে চশমাটা দু আঙুলে হাঁটিয়ে দাঁতে দাঁত চেপেই বলল, Again? আমার অবাধ্য হওয়া? You will be punished, little garbage. And it will be so soon. খুব হটকারিতার সাথে মেহেরুবাকে হোস্টেল থেকে ছুটি নিয়ে আনা হয়েছে বাইরে। রূপা চিন্তিত বদনে কদম মেলাচ্ছে সামনের পরিচারিকার সাথে। আকাশে তখন সন্ধ্যা নেমেছে, নক্ষত্রগুলো চিকচিক করে আলো ছড়াচ্ছে অন্ধকারে। আচ্ছা, মানুষ কি খেয়াল করে না অন্ধকার ছাড়া আলোর কোনো মূল্য আছে? এই উজ্জ্বল তরকারাজির তো সব সময় আকাশে ভাসতে থাকে। কই দিনের আলো কি আমরা তাদের দেখতে পাই? দেখি তো অন্ধকারে, মুগ্ধ হই অন্ধকার হাতে দূর আকাশে সেই ছোট্ট নক্ষত্রের ক্ষীব জ্যোতিতে। এই অপার সৌন্দর্য কি কখনোই চোখে ভাসতো অন্ধকার ব্যতীত? আমরা নীরবে নিভৃতে রাতকে খুঁজে উপভোগ করি, কিন্তু রাতের রং কি মানুষের দেহে খুবই তাচ্ছিল্য করে? একই রং, কিন্তু পাত্রভেদে এর কত পার্থক্য। হোস্টেলের বাইরে কিছুটা দূরত্বে একটা নির্দিষ্ট গাড়ির সামনে এসে থামলো সৈয়দ বাড়ির একজন পরিচারিকার সাথে রুবা। রুবা চেনে তাকে, তিনি ছুটি নিয়ে এসেছেন রুবার জন্য। জানিয়েছে রোজিনা বেগম হুট করেই অসুস্থ হয়ে পড়েছেন। রুবার কথা স্মরণ করেছেন বারবার। সেই থেকে রুবা অস্থির, ক্রমান্বয়ে হাত পা ঘেমে উঠেছে অস্থিরতায়। ভেতরের ভয়, অস্থিরতায় সব মিলিয়ে মিরাজকেও হোস্টেল থেকে বের হওয়ার খবর জানাতে পারেনি। পরিচারিকা অতি দ্রুত তাড়া দিয়ে নিয়ে এসেছেন। তার চোখে মুখেও কেমন এক উদ্বিগ্নতা। রুবা হোস্টেল থেকে বার কয়েক কি হয়েছে জিজ্ঞেস করেও সঠিক তথ্য মেলেনি তার। সেই থেকে তার টেনশন আরো দ্বিগুণ হয়েছে। মনে ভয় জেগেছে, বেশি খারাপ কিছুই কি হয়েছে? রুবার চিন্তার অন্ত ঘটল গাড়ির সামনে দাঁড়িয়ে। পেছনের সিটের দরজা খোলা, ভেতরটা অন্ধকার। ল্যাম্পপোস্টের আলো বেশি পৌঁছাচ্ছে না এদিকটায়। তাকে পরিচারিকা গাড়িতে উঠতে তাড়া দিতেই রুবা উঠে বসলো ওনার হাত ধরেই। পরক্ষণেই পরিচারিকা নিজের হাত ছুটিয়ে নিলে রুবা উদ্বিগ্ন স্বরে বলে উঠল, উঠে আসুন আন্টি, দেরি হয়ে যাচ্ছে তো। না জানি ফুপির কি অবস্থা ওখানে। পরিচারিকা নীরব রইলেন। কোনো জবাব দেওয়া ব্যতীতই সহসা প্রস্থান করলেন অতি দ্রুত স্থান ত্যাগ করে। রুবা আশ্চর্য হলো, গাড়ির বাইরে পা বাড়িয়ে দিতে চেয়ে বলতে লাগলো, আন্টি কোথায় যাচ্ছেন? আপনি যাবেন না সাথে আন্টি? বলতে বলতেই কেউ রুবার ছোট্টখাটো দেহটাকে গলিয়ে গাড়ির দরজা লাগিয়ে দিল সজোরে। রুবা কেঁপে উঠল সহসা। বলিষ্ঠ এক বাহুর ছোঁয়া পেয়েছে হাতে। ভয়ে আতঙ্কে ভেতরটা হিম হয়ে আসছে মেয়েটার। পিছু ঘুরলো তড়িৎ করে। অন্ধকার হাতে কিছুই বুঝলো না। সে তো ভেবেছিল গাড়িতে কেউ নেই। অজানা আগ্রাসী এক আতঙ্ক জেঁকে ধরলো তাকে। এই আতঙ্ক কাটিয়ে কিছু বলে ওঠার আগেই গাড়ি চলা শুরু করলো রাস্তা দাপিয়ে।
ল্যাম্পপোস্টের ছিটে ছিটে আলো জানালার ফাঁক গলিয়ে এসে পড়তে পড়তে রূপা দেখল এক অহংকারী দাম্ভিক চেহারা, শক্ত চোয়ালের টান টান পেশি। তার দেখার সাথে সাথেই নিজের হাত দুটো অনবরত কাঁপতে থাকলেও কণ্ঠকে তেজি করলো রূপা। কণ্ঠে তেজ ঢেলে জিজ্ঞাসা করলো,